সরকার থেকে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। জামায়াতের ভূমিকা জনগণের কাছে পরিষ্কার করতে হবে, বলছেন আক্তার হোসেন। আন্দোলন প্রত্যাহারের সুযোগ নেই, তীব্র থেকে তীব্রতর হবে। এবং সর্বশেষ জানাবো, এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই, বলছেন হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার থেকে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপিকে হতাশ করেছে। বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। মোশাররফ হোসেন বলেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যত দ্রুত সম্ভব জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হতে হবে। তিনি আরো বলেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধকল্পে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনার লক্ষ্যে সরকার ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, এই প্রত্যাশা আমাদের সবার। জামায়াতের ভূমিকা জনগণের কাছে পরিষ্কার করতে হবে, বলছেন আক্তার হোসেন। কোনো মানুষ যেন রাজনৈতিক বিরোধীদের কারণে বিচারের মুখোমুখি হয়ে জীবন না হারান তা নিশ্চিত করতে হবে জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্য দিয়ে একজন ব্যক্তি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তার যে অধিকার, সেই অধিকার তিনি অর্জন করেছেন। একই সঙ্গে জামাত ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা যে যেমন ছিল তা জনগণের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, আমাদের প্রত্যাশা থাকবে হাসিনা আমলের মতো করে নয়, বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার ব্যবস্থা যে ইউনিভার্সাল কোডগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতেই যেন বিচার সম্পন্ন হয়। আক্তার হোসেন বলেন, বাংলাদেশে আমরা যে নতুন দিনের প্রত্যাশা করি, সেই দিনে কোনো নতুন দল বা গোষ্ঠী যেন মানবতা বিরোধী হয়ে কাউকে গণহত্যাকারী বা প্রতিবাদী হিসেবে না গড়ে ওঠে। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও ঐক্য গড়ে তুলতে হবে। বর্তমানে যে সংস্কার নিয়ে আলোচনা চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে সেই সংস্কার সম্পন্ন করবে। আমরা মনে করি এই কথার মাধ্যমে নির্বাচিত সরকারের উপর সংস্কারের দায়িত্বভার অর্পণ করে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার একটি মানসিকতা তৈরি হয়েছে। তিনি বলেন, সামনের দিনে যে সরকারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক না কেন, যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে আবারও জুলাই সেনাদের ব্যত্যয় ঘটায়, তাহলে বাংলাদেশের জনগণ সেই দলকে অবশ্যই প্রত্যাখ্যান করবে। বাংলাদেশ বর্তমানে একটি প্রান্তিক সময় অতিক্রম করছে। এই সময় বাংলাদেশের স্বার্থের প্রশ্নে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানাই। তিনি আরো বলেন, বাংলাদেশে গণহত্যাকারী দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও বিদেশে চক্রান্তকারী এবং দেশের অভ্যন্তরে আওয়ামী দোসররা নানাভাবে দেশের রাজনীতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক দল ও পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনোভাবে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না। গণঅভ্যুত্থানের শহীদের রক্তের উপর আমাদের শপথ নিতে হবে। যেভাবে আমরা বাংলাদেশের প্রতিবাদ দমন করেছি, তেমনি আমরা যেন ফ্যাসিবাদী দানবকে থামাতে পারি। আমরা আশা করব রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাব নিয়ে নানা আলোচনা হতেই পারে, নানা কথা উঠতেই পারে, কিন্তু সত্যতা, ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণের প্রশ্নে মৌলিক সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে অবশ্যই একমত হতে হবে। এনসিপি সদস্য সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচনের কথা বলেছে। এর মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে। আমরা নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করি, তবে সেই নির্বাচন যেন চলমান বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করার পরে অনুষ্ঠিত হয়, যাতে বাংলাদেশে আর কখনো এমন কোনো দুঃশাসনের সময় ফিরে না আসে যেখানে মানুষের জীবন দিয়ে রাজপথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়। তিনি বলেন, গণ
অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই দিনে আমরা উপস্থিত হয়েছি। সেই অভ্যুত্থানকে যদি বাস্তবিক অর্থে পূর্ণতা দিতে হয় তাহলে বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন রাষ্ট্র কাঠামো গঠন করতে হবে। বর্তমান কাঠামোতে একজন প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা প্রদান করা হয়েছে, যার ফলে তিনি স্বৈরশাসকে পরিণত হওয়ার সুযোগ পান। আমরা চাই বাংলাদেশের সংবিধান ও আইন এমনভাবে পুনর্গঠিত হোক যাতে স্বৈরতান্ত্রিক ও কক্ষিগত শাসনের মানসিকতা কোনোভাবে প্রাধান্য না পায়। আইনি কাঠামো ও সংবিধানে যদি প্রকৃত গণতন্ত্রের আভাস থাকে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে এবং জবাবদিহিতার ব্যবস্থা নিশ্চিত করা হয়, তাহলে যে কোনো শাসক গোষ্ঠী স্বৈরতন্ত্রের পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন এবং জনগণ তাদের জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হবেন। আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তি শাসন থেকে মুক্ত হয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে। তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে আমাদের দীর্ঘদিনের হতাশা ও আফসোস রয়েছে যে বিচারালয় নাগরিকদের সর্বশেষ আশ্রয়স্থল। সেই বিচারালয়ের নিয়োগ প্রক্রিয়া এমনভাবে সাজানো হয়েছে যাতে দলীয় দাসত্বে নিযুক্ত ব্যক্তিরা বিচারপতির আসনে বসেন। আমরা বলেছি বিচারালয়ে যেন কেউ দলীয় প্রধানভুক্ত হয়ে যায় স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে কুক্ষিগত করার বহু উদাহরণ আমরা অতীতে দেখেছি। আন্দোলন প্রত্যাহারের সুযোগ নেই, তীব্র থেকে তীব্রতর হবে। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে তথ্য জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম। নুরুল ইসলাম বলেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের ঘরে ফেরার সুযোগ নেই। আন্দোলন চলবে, প্রত্যাহারের সুযোগ নেই। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তিনি জানান, আগামীকাল সকাল 10:30টায় কর্মসূচি দেওয়া আছে। আজ যদি বিষয়টি সুরাহা না হয় তবে আগামীকালও কর্মসূচি অব্যাহত থাকবে। নুরুল ইসলাম বলেন, আমরা শুনতে পেয়েছি সংকট নিরসনে 7 সদস্যের সচিব কমিটি গঠন করা হয়েছে, ভূমি সচিবকে প্রধান করা হয়েছে। তাদের সঙ্গে আজ বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আমরা জেনেছি প্রধান উপদেষ্টা দেশের বাইরে যাচ্ছেন। তিনি দেশে বিদেশ যাওয়ার আগে যেন এই সংকট নিরসন করে যান, নতুবা 18 লাখ কর্মকর্তা কর্মচারী আন্দোলন অব্যাহত রাখবেন। আজ সকাল 10:30টায় বিক্ষোভ করেছি, মিডিয়া প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ জানাচ্ছি। কর্মসূচিতে সব পর্যায়ের কর্মচারীরা নেমে এসেছে। সারা দেশে আন্দোলন হয়েছে, আপনারা সারা দেশে আন্দোলন চালিয়ে যাবেন। তিনি জানান, অধ্যাদেশ থাকলে অপপ্রয়োগ করা হবে। অনেক মন্ত্রণালয়ে কঠোরভাবে বলা হয়েছে যে তোমরা বাইরে যেতে পারবে না। এদিকে নিরাপত্তা বলয় ভেঙে চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11টার দিকে সচিবালয়ের 6 নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের সময় কর্মকর্তা কর্মচারীরা লেগেছে রক্তে আগুন লেগেছে। অবৈধ কালো আইন বাতিল করতে হবে। কর্মচারী মানে না অবৈধ কালে আইন, মানি না মানব না অবৈধ কাল আইন। এক হও, লড়াই করো 18 লাখ কর্মচারী। সচিবালয়ের কর্মচারী এক হও, এক হও। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন কর্মসূচির মধ্যে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ের গেটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিক্ষোভে অংশ নেওয়ারা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। 1979 সালে সরকারি চাকরির বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছে। এই বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটি করেছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হবে, তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই এই অধ্যাদেশ বাতিল করতে হবে, অন্যথায় যে কোনো মূল্যে একটা প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলে ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।